নমস্কার, আমি ঋতুব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকের দিনলিপিতে যে বিষয়টি প্রথমেই উঠে আসবে সেটা হচ্ছে আর কোনো রাগঢাক নেই, আর কোনো ঢাক গুড় নেই। সব শেষে অমিত শাহের উপস্থিতিতে অমিত শাহ এবং ওড়িশার মুখ্যমন্ত্রীকে পর্যবেক্ষকের ভূমিকা দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেখান থেকে তারা ঘোষণা করলেন আজকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে 206 জন বিধায়কের উপস্থিতিতে যে শুভেন্দু অধিকারী হবেন বাংলার মুখ্যমন্ত্রী, আগামী মুখ্যমন্ত্রী, নবম মুখ্যমন্ত্রী। এবং এখানে অন্য কারোর নাম উঠেও আসেনি, কেউ প্রস্তাবও করেনি। অর্থাৎ তর্কাতীতভাবে, প্রশ্নাতীতভাবে শুভেন্দু অধিকারী কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। দেখুন, বিজেপি পার্টি বলেই কিন্তু এই বিষয়টা নিয়ে একটা কনফিউশন বা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, কারণ এর আগে এমন প্রেসিডেন্স রয়েছে যেখানে বিজেপি পার্টি যাকে সবাই এক্সপেক্ট করেছিল তাকে বাদ দিয়ে অন্য কাউকে চিফ মিনিস্টার করে দিয়েছে। যেমন যোগী আদিত্যনাথ কিন্তু কোনোভাবেই চর্চায় ছিলেন না যে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হবেন। রেখা গুপ্তা দিল্লির, যিনি অধুনা দিল্লির মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু কোনোভাবেই চর্চায় ছিলেন না। তো সেদিক থেকে বিজেপি কিন্তু এই মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে বেশ কয়েকবার সারপ্রাইজ দিয়েছে, এবং সেই কারণেই হয়তো এটা নিয়ে এত দ্বন্দ্ব ছিল যে শেষ অবধি বিজেপি একটা সারপ্রাইজ দেবে না তো, কোনো মহিলা মুখ্যমন্ত্রী করে দেবে না তো, অথবা এমন কাউকে যার নাম ভাবা হয়নি। কিন্তু আলটিমেটলি সেরকম হলো না। শুভেন্দু অধিকারী যাকে ভাবা হয়েছিল, এক্ষেত্রে বিষয়টি একদম লিনিয়ারই হলো। তিনিই হলেন পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রী, এবং অনেক বছর বাদে জেলা থেকে মুখ্যমন্ত্রী হলেন কেউ, সেই অজয় মুখোপাধ্যায়, তারপর শুভেন্দু অধিকারী। এটাও একটা বিশাল বড় ঘটনা। এখন কথা হচ্ছে যে দেখুন, সত্যি কথা যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন তখন আমরা কেউই ভাবিনি যে শুভেন্দু অধিকারী একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে। শুভেন্দু অধিকারী কিন্তু প্যারাশুট দিয়ে রাজনীতিতে নামেননি, যদিও তিনি শিশির অধিকারীর পুত্র, একটা বংশমর্যাদা তার রয়েছে। কিন্তু তৎসত্ত্বেও তার যদি পলিটিক্যাল কেরিয়ার দেখি, তিনি কিন্তু ধাপে ধাপে উঠেছেন। তিনি কলেজে পলিটিক্স করেছেন, তিনি মিউনিসিপ্যালিটিতে পলিটিক্স করেছেন, কাউন্সিলর ছিলেন, সেখান থেকে দক্ষিণ কাঁথিতে বিধায়ক, তিনি হেরেওছেন দুবার। দক্ষিণ কাঁথিতে বিধায়ক হওয়ার পর তারপর ভবিষ্যতে তিনি নন্দীগ্রামের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তমলুক থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন দুবার। তারপর তাকে আবার নন্দীগ্রামে ফিরিয়ে আনা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। পরিবহন মন্ত্রী ছিলেন, অনেকগুলো কমিটির হেডে ছিলেন। তারপর মতপার্থক্যের জন্য বিজেপিতে এসেছেন, সেখানেও তিনি ছাপ রেখেছেন। প্রথমবারই হারিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে, এবং মমতা ব্যানার্জিকে হারানোর পর তিনি একটা অত্যন্ত প্রাসঙ্গিক চরিত্র হয়ে উঠেছেন বঙ্গ রাজনীতিতে। এবং অবশেষে আমরা দেখলাম 5 বছর বিরোধী দলনেতা হিসেবে অক্লান্ত পরিশ্রমের পর তিনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। সুতরাং তার কেরিয়ার কিন্তু প্যারাশুট থেকে নেমে যারা রাজত্ব করেন তেমনটা নয়। তার কেরিয়ারে একটা স্টিফ আপরাইজিং গ্রাফ রয়েছে, এবং সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েবল। শুভেন্দু অধিকারী এমন একটি নাম যার সাথে লড়াই করবার ইমেজটি ওতপ্রোতভাবে জড়িত। তিনি যখন বিজেপিতে এলেন তখন হাওয়া এমনটা উঠেছিল যে বিজেপি 2021-এই ক্ষমতায় আসবে। কিন্তু বিজেপি 2021-এ তো ক্ষমতায় এলোই না। তৃণমূল যে নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে ক্ষমতায় এসেছিল 2021-এ, এবং তারপর তাদের যে অত্যাচার ছিল, সেখানে সত্যি সত্যি বিজেপির পতাকা ধরার লোক সেভাবে ছিল না। শুভেন্দু অধিকারী সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, এবং যেদিন তিনি মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছিলেন 1926 বা এই জাতীয় কিছু ভোটে, সেদিন থেকেই কিন্তু আমার মনে হয় মমতা ব্যানার্জির সরকারের দিন গোনা শুরু হয়ে গেছিল। তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন অবশ্যই, কিন্তু শুভেন্দু অধিকারী যে বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে প্রবেশ করলেন, সেটাই কিন্তু মমতা ব্যানার্জির শেষে শুরু হয়ে গেল। আজকে যদি মমতা ব্যানার্জি নন্দীগ্রামে না হাঁটতেন, শুভেন্দু অধিকারী যদি বিরোধী দলনেতা না হতেন, তবে হয়তো আজকে তৃণমূলের এই দিন আসতো না। শুভেন্দু অধিকারী
বিরোধী দলনেতা হলেন এবং সেই সময় স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের প্রবল চাপ, অত্যাচার, কেস ইত্যাদির কারণে বিজেপির বিধায়কদের মধ্যে একটা ভাঙন দেখা দিয়েছিল। কিন্তু সেই পরিস্থিতির সাথে লড়াই করে বিধায়কদের অটুট রাখা, একসাথে রাখা এবং শেষ পর্যন্ত লড়ে যাওয়া, এই যে গত 5 বছরে শুভেন্দু অধিকারী কিন্তু কখনো লাইমলাইটের বাইরে বের হননি। যদি আমরা তার বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করি, তিনি সমালোচিত হয়েছেন, তিনি ভোটে তার দল আশানুরূপ রেজাল্ট করতে পারেনি, সব কিছু হয়েছে, কিন্তু তিনি কিন্তু ময়দান ছেড়ে যাননি এবং প্রত্যেক দিন মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছে। মমতা ব্যানার্জি সরকারকে তিনি অতিষ্ঠ করে রেখেছিলেন। তিনি সভা করতে যাচ্ছে, পারমিশন পাচ্ছেন না, তিনি মিছিল করতে যাচ্ছেন, পারমিশন পাচ্ছেন না, তিনি সেগুলো নিয়ে আবার হাইকোর্টে ছুটছেন। অর্থাৎ মমতা ব্যানার্জি সরকারকে সারাক্ষণ ব্যস্ত করে রেখেছিলেন তিনি। এবং বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, এই যে কথাটা, এটা শুভেন্দুবাবুর রক্তে মিশে আছে। তিনি কোনোভাবেই এক টুকরো জমি কিন্তু ছাড়েনি। আপোষহীন সংগ্রাম এটাকেই বলে। এর আগে আমরা বিরোধী দলনেতা যাদের দেখেছিলাম, সূর্যকান্ত মিশ্র বা আব্দুল মান্নান, তারা কিন্তু অনেকটা সফট ছিল। তারা তৃণমূল কংগ্রেসকে কিন্তু এভাবে চ্যালেঞ্জ করেনি। তৃণমূল কংগ্রেস প্রথম বিধানসভার ভেতরে চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়লো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হওয়ার পর। বিধানসভার ভেতরে স্পিচ বলুন, বিধানসভার ভেতরেই আন্দোলন বলুন, কতবার তিনি বসেছেন বিধানসভার গেটের সামনে, বিধানসভার বাইরে রাস্তায় বলুন, শুভেন্দু অধিকারী অমনি প্রেজেন্ট। এবং শুভেন্দু অধিকারী কিন্তু একদম সিঙ্গল হ্যান্ডেডলি এই সরকারকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে এসেছেন এবং এই সরকার কিন্তু ধীরে ধীরে শুভেন্দু অধিকারীকে ভয় পেতে শুরু করে। এবং সেই কারণেই দেখা যায় তৃণমূলের ছোট নেতা, বড় নেতা, মাঝারি নেতা, সুপ্রিমো, সবার আক্রমণের সূচিমুখ হচ্ছে শুভেন্দু অধিকারী। রাজনীতিতে একটা কথাই আছে, যত বেশি লোক আপনাকে আক্রমণ করবে, যত বেশি বিরোধী আপনাকে আক্রমণ করবে, তত বেশি আপনার জনপ্রিয়তা বাড়বে, তত বেশি আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও সেটা হলো। মমতা ব্যানার্জি সভা থেকে শুভেন্দু অধিকারীকে গালি দিচ্ছে, দেবাংশুর মতো হাফ প্যান্ট তৃণমূলী নেতারাও তাকে গালি দিচ্ছে, কুণাল ঘোষের মতো মানুষও তাকে গালি দিচ্ছে। অর্থাৎ সব আক্রমণের সূচিমুখ হচ্ছে শুভেন্দু অধিকারী এবং তিনি কিন্তু সবার সাথেই লড়ে যাচ্ছেন বাঘের মতো। এবং সেখান থেকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তিনি একটা ভরসা দিতে পেরেছেন, একটা বিশ্বাস দিতে পেরেছেন যে মমতা ব্যানার্জির সরকারের যদি কোনো অল্টারনেটিভ হয়, মমতা ব্যানার্জির যদি কোনো অল্টারনেটিভ হয়, হি ইজ নান আদার দ্যান শুভেন্দু অধিকারী। এবং শেষমেশ অমিত শাহের বুদ্ধিতে এবং অমিত শাহের উৎসাহে তিনি যেই মুহূর্তে ভবানীপুরে দাঁড়ালেন, দেখুন এখানে কিন্তু রিস্ক অনেক ছিল। এমনটা হতেই পারত, নন্দীগ্রাম কিন্তু বিজেপির জন্য সেফ সিট নয়। নন্দীগ্রামে যে পরিমাণ মুসলিম রয়েছেন তারা কিন্তু বিজেপির ভোটার নয়। সুতরাং যে কোনো মুহূর্তে একটু ভোট সুইংয়ে কিন্তু নন্দীগ্রামে বিজেপি প্রার্থীকে হারিয়ে দিতে পারে। সেই অবস্থায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সাথে সাথে সিদ্ধান্ত নিলেন ভবানীপুরে লড়ার। তিনি কিন্তু নিজের টোটাল রাজনৈতিক ক্যারিয়ারটাকে একটা রিস্কের মুখে ফেলে দিলেন। আজকে যদি ফলাফল উল্টো হতো, শুভেন্দু অধিকারী ভবানীপুরেও হেরেছেন এবং নন্দীগ্রামে জিতেছেন কি জেতেননি পরের কথা, ভবানীপুরে হেরেছেন। এই যদি রেজাল্ট হতো, এই যদি পরিণাম হতো, তবে কিন্তু সত্যি কথা তার রাজনৈতিক কেরিয়ার একটা বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হতো, এমনকি শেষও হয়ে যেতে পারত। কারণ শুভেন্দু অধিকারী কিন্তু আর তৃণমূলে ফেরার কোনো উপায় ছিল না। তিনি সব ধরনের রিস্ক নিজে নিয়েছেন, নিজের পলিটিক্যাল ক্যারিয়ারের কথা চিন্তা করেনি, কিন্তু তিনি যেটা করতে পেরেছেন যে বাঘের ঘরে ঢুকে বাঘকে চ্যালেঞ্জ করেছে। মমতা ব্যানার্জি একসময় নিজেকে বাঘিনী বলতেন, কিন্তু শুভেন্দু অধিকারী নিজেকে টাইগার বা বাঘ বলতে হয়নি, কিন্তু তার ব্যবহার তাকে ব্যাঘ্র সম করে তুলেছে। তিনি ভবানীপুরে গিয়ে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছেন এবং শুধু চ্যালেঞ্জই করেননি, 15,000-এর বেশি ভোটে হারিয়েছেন। শুভেন্দু অধিকারী যেই মুহূর্তে ডিসিশন নিল যে আমি ভবানীপুরে লড়ব, সেই মুহূর্তে থেকে কিন্তু শুধু যে বিজেপির সাধারণ কার্যকর্তারা, বিজেপির সাধারণ কর্মীরা, বিজেপির সাধারণ নেতারা তারা যে কনফিডেন্স পেল তেমনটা নয়, সারা বাংলার মানুষ একটা কনফিডেন্স পেল, আমাদের হয়ে কেউ একজন লড়ছে, আমাদের হয়ে কেউ একজন যিনি
মুখ্যমন্ত্রী তার ঘরে গিয়ে, তার ডেরায় গিয়ে চ্যালেঞ্জ করছে, এবং আজকের এই পরিণামের পেছনে কিন্তু তারও একটা ভূমিকা আছে। সুতরাং নিঃসন্দেহে একটা জয়, অনেক কিছুর জয়। বিজেপির যে নেতা কর্মীরা দিনরাত পরিশ্রম করেছেন তাদের জয়, মমতা ব্যানার্জির যে অপশাসন তার বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ এবং মানুষের যে সাহস করে বাইরে বেরিয়ে আসা, ভোট দেওয়া, তাদের জয়, নির্বাচন কমিশন যে সুষ্ঠু ভোটদানের ক্ষেত্র প্রস্তুত করেছিল তার জয়, সামগ্রিকভাবে এই জয়টা এসেছে। কিন্তু যদি একজন নেতা কেউ থাকে যেই নেতা এই জয়টা আনতে সাহায্য করেছেন, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। সুতরাং সার্থকভাবেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন, এটাই স্বাভাবিক। এরপরেও একটা ব্যাপার থাকে, শুভেন্দু অধিকারী আজকে যখন বক্তৃতা রাখছিলেন, বহুদিন বাদে কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা কথাটা শুনলাম। গত 15 বছরে আমাদের অভ্যাস হয়ে গেছিল শুধু আমি 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 শোনা। বহুদিন বাদে আমরা এই ব্যাপারটা শুনলাম। শুভেন্দুবাবু আজকে যে বক্তৃতা রেখেছেন সেই বক্তৃতা কনস্ট্রাকটিভ, যেমনটা একজন চিফ মিনিস্টারের বক্তৃতা হওয়া উচিত। এতদিন ধরে আমরা যে বক্তৃতাগুলো শুনেছি গত 15 বছর, সেগুলো হচ্ছে ডিস্ট্রাকটিভ, নেগেটিভ বক্তৃতা। অনেক দিন বাদে একজন ভাবী মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা পজিটিভ বক্তৃতা শুনলাম, যেটা আমরা 2011-র আগে শুনতে অভ্যস্ত ছিলাম। শুভেন্দুবাবু আরেকটা কথা বলেছেন যে যত কন্যার সাথে অত্যাচার হয়েছে, অভয়া থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে, পার্কস্ট্রিট থেকে শুরু করে, সব ফাইল খুলবে, রিটায়ার্ড জাজদের দিয়ে তদন্ত কমিশন তৈরি করে দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, এবং আমার মনে হয় শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমেই এই কাজটি করবে। সত্যি কথা, যারা ধর্ষণ করে, যারা নারীদের অত্যাচার করে, যারা বাঙালিদের অত্যাচার করে, আমাদের ঘরের মেয়েদের অত্যাচার করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন, যাতে আর কেউ সাহস না পায়। একটা সামাজিক সংস্কারের প্রয়োজন আছে। আগের যারা শাসক ছিলেন তারা কি করতেন, এমন ঘটনা ঘটলে 2 লাখ, কোথাও 4 লাখ, কোথাও 5 লাখ টাকা দিয়ে দিতেন, যাতে সন্তানের সম্ভ্রম বিক্রি করা যায়। এই হলো মানসিকতা। এবং একই সাথে যারা দোষী তারা অবশ্যই তাদের পার্টির সাথে কোনো না কোনোভাবে যুক্ত ছিল। কখনো এটা ছোটদের ঘটনা, কখনো এটা লাভ একটা অ্যাঙ্গেল তৈরি করে দেওয়া এর সাথে, কখনো এটা একটা ছোট্ট তুচ্ছ ঘটনা, কখনো এটা প্রেগনেন্সির ব্যাপার। এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন উক্তি করে বিষয়টাকে লঘু করে যারা কালপ্রিট, যারা দুষ্কৃতকারী, তাদেরকে একটা মুক্তির রাস্তা করে দেওয়া, এটাই ছিল তৃণমূল কংগ্রেস সরকারের বৈশিষ্ট্য। সেখান থেকে একটা শিফট আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আশান্বিত আমরা হতেই পারি। শুভেন্দু অধিকারী রাজত্বকাল নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। যদি এমন কোনো ইস্যু আছে যেটা সমালোচনার যোগ্য, অবশ্যই করা হবে, কিন্তু আপাতত নতুন সরকারকে সর্বতোভাবে সাহায্য করা প্রতিটি নাগরিকের কর্তব্য বলেই মনে করি। কিন্তু এখানে আরেকটা বিপদ আছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন আইনের, কিন্তু মনে মনে কিন্তু এখন আরেকজন মুখ্যমন্ত্রী রয়ে গেলেন। তিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। না টুইটার থেকে না ফেসবুক থেকে তিনি ওই ডেজিগনেশনটা সরাচ্ছেন। অর্থাৎ তার টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্ট প্রোফাইলে এখনও লেখা চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, যদিও তিনি এখন আর চিফ মিনিস্টার নন। এর দ্বারা তিনি কি বার্তা দিতে যাচ্ছেন ভগবান জানে, কিন্তু বিষয়টি একটা বালখিল্যতার পর্যায়ে পৌঁছে গেছে, বাচ্চামোর পর্যায়ে পৌঁছে গেছে। এটা নিয়ে হাসি মশকরা হচ্ছে। ওনার সিনিয়রিটি যথেষ্ট রয়েছেন, ওনার পলিটিক্যাল উইজডমও প্রচণ্ড। আমার মনে হয় এই বয়সে এসে পাবলিকের ম্যান্ডেট মাথা নিচু করে মেনে নিয়ে তার এই সমস্ত বালখিল্য আচরণ থেকে সরে যাওয়াটাই উচিত। কিন্তু তিনি এসব কথা শুনবেন বলে তো মনে হয় না। তো যাই হোক, শুভেন্দু অধিকারী কালকে শপথ নেবেন এবং সার্বিকভাবে বিজেপি মন্ত্রিসভার ওপর সবার অনেক আস্থা, সবার শুভকামনা থাকবে। এবার চলে যাই একটু তামিলনাড়ুর দিকে। আজকে সকালে একটা এপিসোড বানিয়েছিলাম যে তামিলনাড়ুতে যাত্রাপালা চলছে। বিজয়ের পার্টি তারা কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। 108টি আসন ছিল, 118টি আসন মিনিমাম লাগবে 234/2+1 এই ফর্মুলা অনুযায়ী।
এখন এই 10টি আসন জোগাড় করতে বিজয় নাজেহাল হয়ে যাচ্ছে। এদিকে রাষ্ট্রপতি একটা কনস্টিটিউশনাল গ্লিচ তৈরি করে রেখেছে। এনার বোম্বাইয়ে যে মামলা ছিল সেখানে বলা হয়েছিল যে সংখ্যা সব থেকে বেশি পাবে তাকে সরকার গঠনের জন্য রাজ্যপাল আমন্ত্রণ জানাবে এবং সে বিধানসভায় ফ্লোর টেস্ট করবে। কিন্তু রাজ্যপাল এখানে উল্টো খেলা খেলে দিয়েছেন। তিনি বলেছেন বিজয়কে আগে রাজ্যপালের কাছে বলতে হবে যে তার সংখ্যাগরিষ্ঠতা আছে, সেই ভরসা দিতে হবে, তারপর তাকে শপথ গ্রহণের জন্য অনুমোদন দেওয়া হবে। এদিকে বিজয় নাম্বার জোগাড় করতে পারছিল না। কংগ্রেসের 5 জন বিজয়কে সমর্থন করছে, কিন্তু এর ফলে কংগ্রেসের সাথে ডিএমকের যে কত 20 বছরের সম্পর্ক সেটা ভেঙে গেছে। কংগ্রেস আর ডিএমকে ডিভোর্স হয়ে গেছে। এবার ডিএমকে বলছে লোকসভাতেও কংগ্রেসের সাথে বসবে না। এর ফলে একটা ইন্ডি জোট ধাক্কা খেলো। ইন্ডি জোটের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল ডিএমকে। তো যাই হোক, এখন যে পরিস্থিতি, কংগ্রেসের 5টি আসন যুক্ত হয়েও 108+5 113। বিজয়ের দরকার আরও 5টি আসন। সেই জন্য বিজয় ভিসিকে, এএমএমকে, আইইউএমএল এই পার্টিগুলো যারা দুটো একটা করে আসন পেয়েছে তাদের সাথে কথা বলছে, কিন্তু এদের বেশিরভাগই বিজয়কে চাইছে না। আজকেও বিজয়ের সরকার গঠনের কথা ছিল, বিজয়ের আজকে চিঠি দেওয়ার কথা ছিল 118 জন বিধায়কের সম্মতি নিয়ে রাজ্যপালের কাছে সেই চিঠি দেওয়ার কথা ছিল। এই নিয়ে আজকে সকাল থেকে বিজয়ের বাড়ির সামনে উৎসব শুরু হয়। বিজয়ের ফ্যান ফলোয়াররা সব বেরিয়ে পড়ে যে বিজয় পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছে, কিন্তু আলটিমেটলি এসব কিছুই হয় না এবং বিজয় আবার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে গিয়ে কিন্তু ব্যর্থ হন। ফলে ব্যাপারটা এখনও ঝুলে আছে, কি হবে বোঝা যাচ্ছে না। এএমএমকে বা আইইউএমএল এরা চিঠি দিয়ে রাজ্যপালকে জানিয়েছে যে তারা কোনো অবস্থাতেই বিজয়ের পার্টিকে সমর্থন করবে না। এদিক থেকে তারা সমর্থন করতে পারে এআইএডিএমকে। ওনারা যদি সরকার গঠনের জন্য উদ্যোগী হন তাহলে হয়তো একটা কিছু হতে পারে। আবার ডিএমকে এআইএডিএমকে চিরকাল শত্রু, কিন্তু এই পরিস্থিতিতে ডিএমকের বোধহয় 59টি সিট রয়েছে আর এআইএডিএমকের 47টি। তারা যুক্ত হয়ে একটা জোট তৈরি করবে এমনও সম্ভাবনা তৈরি হচ্ছে। তার সাথে ছোট ছোট এই যেগুলো কথা বললাম আইইউএমএল, এএমএমকে, এগুলো যদি জুড়ে যায় তাহলে কিন্তু 118 হয়ে যাবে। তো সেটাও একটা সম্ভাবনা। তো দেখতে হবে বিজয় 108টি আসন পাওয়ার পরও মুখ্যমন্ত্রী হতে পারছেন না, তিনি কি শেষ অবধি মুখ্যমন্ত্রী হতে পারবেন, সেটা অবশ্যই আমাদের নজরে থাকবে। তো মোটামুটি এইগুলোই ঘটনা ঘটেছে আজকের দিনে। কালকে আবার নতুন বিষয়গুলো নিয়ে আসবো। আশীর্বাদ করবেন, এই চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।